আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন রুমিন ফারহানা। নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনাও জড়িত, বলছেন জয়নুল আবদিন ফারুক। জানাবো যেসব কারণে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে, এবং সর্বশেষ জানাবো এজলাসে বিচারকের সামনে সাংবাদিককে মারধর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন রুমিন ফারহানা। বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক আলোচনায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে এবারের নির্বাচনে বিএনপি কারোর সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন রুমিন ফারহানা। বিএনপির জোট বাধা প্রসঙ্গে রুমিন বলেন, নির্বাচনে এখনও 4 মাস বাকি আছে। যদি কোনো জোট হয় সেটা হতেই পারে 4 মাসে। সেই ব্যাপারে আমি এখন স্পষ্ট কিছু জানি না। তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই, অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি, যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেব না, কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙলের প্রার্থী। সবার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী। এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক, এটা আমি একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না। বিএনপির এই নেত্রী আরও বলেন, বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলং মেজরিটি পেতে যাচ্ছে, মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন, মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া, তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে, সেটাও আমি মনে করি না। কারণ কোনো আসনে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায়, ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে জেতাটা কঠিন হবে। সম্প্রতি জামায়াত ইসলামী বিএনপিকে ছাড়াই একটি জোট করার পরিকল্পনা করেছে। সেখানে ডানপন্থী, বামপন্থী সবাই আছে, শুধু বিএনপি থাকবে না, এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কারা কারা থাকবে সেটা যদি আরও স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। শুধু বলা আছে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই নাকি থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে। দেখুন, সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশে, যে একটা ঝড়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে গত 15 বছর এবং আরও ভয়ানক পরিস্থিতি হয়েছে গত 24 সালের আগস্ট এবং জুলাই মাসে, তারপরে যদি একটা বছরের গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং বাংলাদেশকে নিতে পারতো, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন ছিল। আজকে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল আপনারা বনানী বা ধানমন্ডিতে দেখছেন, আওয়ামী লীগের সভানেত্রীরা যে টেলিফোন কনভারসেশনগুলো আমরা ভাইরাল হতে দেখছি, তার একটাও হতে পারতো না। আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো। কিন্তু আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ যা যা করছেন, এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন। সেই একই ঘটনা যদি আমরা 24 এর পরে বাংলাদেশে ঘটতে দেখি, আমরা যদি গত 1 বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে, বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি, তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন? আমার মনে হচ্ছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগে ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, শেখ হাসিনাও জড়িত, বলছেন জয়নুল আবদিন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এটার সঙ্গে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামায়াত ইসলামের কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াত ইসলামী। এ প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, পিআরের ধোয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সেই অপলেখা জনগণ রুখে দেবে। তিনি যোগ করেন, সংবিধান সম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আজ বহাল রেখেছেন আপিল বিভাগ। তারেক রহমান খালাস পাওয়ার সাধুবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক। যেসব কারণে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে,
মাস্টার ঢাকা কর্মসূচি ঘোষণা করে গত বছরের 5ই আগস্টে সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন পতন হয় শেখ হাসিনা সরকারের। তার সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের 5ই আগস্টের পর পালিয়ে গেছে, আর শেখ পরিবারের কয়েকজন পালিয়েছেন 5ই আগস্টের আগে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির সিংহভাগ কেন্দ্রীয় নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলমান। নিয়ম অনুযায়ী মামলা চলমান অবস্থায় আসামিরা ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে থাকলে আদালত নির্দিষ্ট প্রক্রিয়া তাদের পলাতক ঘোষণা করে থাকেন। ইতোমধ্যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ অনেকের বিরুদ্ধে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতায় নতুন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর তা হলো, কোনো আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনের প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। গণপ্রতিনিধিত্ব আদেশেরও 12 অনুচ্ছেদের উপদফায় এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের প্রধান এই আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে ইসি। সংশ্লিষ্টরা জানান, বিগত নির্বাচনগুলোতে সাজাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন। নতুন এই বিধান কার্যকর হলে মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিতির দায়ে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন। খসড়া আইনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিধানও তুলে দেওয়া হচ্ছে। প্রার্থী বা তার প্রস্তাবকারী সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব বিধান কার্যকর হলেই আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, সারা দেশে দলটির নেতাদের বিরুদ্ধে বিপুল সংখ্যক মামলা চলমান। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দীর্ঘদিন ওই সব মামলায় হাজির না হওয়ার কারণে আদালত তাদের ফেরারি ঘোষণা করছেন। ফলে এসব নেতাকর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য হচ্ছেন। শুধু তাই নয়, অর্থ পাচার সহ অন্যান্য ফৌজদারি অপরাধের মামলায় আদালত কর্তৃক ফেরারি হলে তারাও নির্বাচনে অযোগ্য হবেন। এছাড়া আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেই কিন্তু রোষানলে পড়ার আতঙ্কে পলাতক রয়েছেন, তাদেরও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ায় এতদিন যে সুযোগ ছিল সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। ইসি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন দফায় দফায় বৈঠকের পর গণপ্রতিনিধিত্ব আদেশ খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত খসড়ায় এইসব বিধান অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে এই বিধান যুক্তের সুপারিশ ছিল। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকার নির্বাচনে আদালত কর্তৃক ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য হওয়ার বিধান রয়েছে। এবার তো সংসদ নির্বাচনের আইনে যুক্ত করা হচ্ছে। যদিও ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এক চিঠিতে এমন মন্তব্য করেছিল। এখন কমিশন নিজেই ওই বিধান আইনে যুক্ত করার সিদ্ধান্ত নিল। জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আরপিও খসড়া চূড়ান্ত করেছি, এটি অধ্যাদেশ হিসেবে জারি করতে আইন মন্ত্রণালয়ে চলে যাওয়ার কথা। তিনি বলেন, আদালত কর্তৃক ফেরারিরা নির্বাচনে অযোগ্য হওয়ার বিধান আমাদের প্রস্তাবিত সংশোধনীতে রেখেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিধানের অপব্যবহার হতে পারে, সেই শঙ্কা থেকে ইসি তখন চিঠি দিয়েছিল। এখন আমরা সূক্ষ্মভাবে বিবেচনা করে এখন ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার কথা বলছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ বাতিলের প্রস্তাব করেছি। ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধানের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইনে এই বিধান আগ থেকে রয়েছে। যিনি স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য তিনি কিভাবে সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। এছাড়াও এই বিধানের আরও অনেক ইতিবাচক দিক রয়েছে। তবে প্রশাসন ও পুলিশের ওপর দলীয় প্রভাব খাটানো হলে বা প্রভাবিত করা হলে অনেকেই হয়রানির শিকার হতে পারেন। এছাড়া ইসি চূড়ান্ত করা আরপিওতে অন্তত 45টি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কোনো আসনে একক প্রার্থী থাকলে সেখানে না ভোট, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও বিমান বাহিনী এবং কোস্টগার্ড যুক্ত করা, হলফনামায় দেশের ও বিদেশের থাকা সম্পদ উল্লেখ করা এবং অসত্য তথ্য দিলে নির্বাচনের পর সংসদ সদস্য পদ বাতিল করা, নির্বাচনে জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা নির্ধারণ, জোটভুক্ত প্রার্থীরা নিজ দলীয় প্রতীকে ভোট করা, প্রার্থীর নিজ নির্বাচনী এলাকায় ভোটারকে এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ এবং পুরো সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে ফিরিয়ে আনা, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার সংক্রান্ত সব অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। ইসির এই সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। আইন মন্ত্রণালয় তো অধ্যাদেশ জারি করতে উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইজলাসে বিচারকের সামনে সাংবাদিককে মারধর।
ঢাকা শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। বিচারকের ইজলাসে থাকাকালে বেসরকারি টেলিভিশন সময় টিভির আসিফ মোহাম্মদ সিএম নামে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী মিলে কিল ঘুষি ও লাথি মারেন। এতে গুরুতর আহত হয়েছেন সিএম। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না সহ 16 জনকে আটক করা হয়। শুক্রবার শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়। এ সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। 2টা পর্যন্ত 2:55 দিকে সাংবাদিক পান্নাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 8ম তলায় 30 নম্বর এজলাসে তোলা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।